বৌরানী বলিলেন, তুমি এখনই কেন যাবে? দেওয়ান কাকা তো যাচ্ছেন। তোমার যা যা জিনিসপত্র দরকার তাকে লিখে দিও, তিনি কিনে আনবেন। রাখাল ধীরে ধীরে বলিল, কতগুলো কাপড় চোপড় তৈরি করতে হবে কিনা, নিজে না গেলে। বৌরানী বলিলেন, কাপড় চোপড়ের জন্য তোমার যাবার দরকার কি? দেওয়ান কাকা কলকাতায় সবচেয়ে বড় দোকান থেকে তাদের দর্জিকে খরচ দিয়ে সঙ্গে নিয়ে আসবেন। অনেক রকম কাপড়ের নমুনা নিয়ে আসবেন। তুমি এইখানে বসেই কাপড় পছন্দ করে দর্জিকে মাপ দিও। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসটি। ইতিমধ্যে আপনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্ব নিশ্চয়ই শুনে ফেলেছেন। আজ পড়ব রত্নদ্বীপ উপন্যাসের পঞ্চম পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসের পঞ্চম পর্ব। রানীমা নিজের পুত্রজ্ঞানে একরকম বুকে করিয়াই রাখালকে অন্তঃপুর মধ্যে লইয়া গেলেন। কাছারি বাড়ির বিস্তৃত প্রাঙ্গণ লোকে লোকারণ্য। পালকির সঙ্গে সঙ্গে যাহারা আসিয়াছিল তাহারা ছাড়া ক্রমে ক্রমে আরও কত লোক আসিয়া জমিতে লাগিল। সকলেরই মুখে একটা তীব্র কৌতূহল। যাহারা পরে আসিয়াছে তাহারা পূর্বাগতগণকে বাবু সম্বন্ধে নানাবিধ প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিল। যে কয়েকজন ভদ্রলোক মাতব্বর ব্যক্তি উপস্থিত ছিলেন, দেওয়ানজি তাহাদের আহ্বান করিয়া বৈঠকখানার মধ্যে আনিয়া বসাইলেন। আমাদের পূর্ব পরিচিত ভট্টাচার্য মহাশয়, বিশ্বেশ্বর বাবু ও হরিদাস গোস্বামীও তাহার মধ্যে ছিলেন। ভৃত্য তামাক দিয়া গেল। উপস্থিত ভদ্রলোকগণের প্রশ্নে হাওড়া স্টেশনে সাক্ষাৎ হইতে আরম্ভ করিয়া সকল সংবাদ দেওয়ানজি বিবৃত করিতে লাগিলেন। পিতৃবিয়োগ ও ভ্রাতৃবিয়োগ সংবাদে বাবু কিরূপ অস্থির ও শোকাকুল হইয়া পড়িয়াছেন, কত কষ্টে কত প্রবোধ বাক্যে দেওয়ানজি তাহাকে কথঞ্চিত শান্ত করেন, সে সব কথা বলিলেন। শেষে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা ভট্টাচার্যি মশাই, এখন বাপের মৃত্যু সংবাদ শুনলে তো স্নানে শুদ্ধি। শোনাবার পর কলকাতাতেই ওকে আমি গঙ্গা স্নান করিয়ে এনেছি। ভট্টাচার্য বলিলেন, 2 বৎসর হয়েছে কি? দেওয়ানজি বলিলেন, না, এই কটা দিন বাকি আছে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্থীতে 2 বৎসর পূর্ণ হবে। ভট্টাচার্য বলিলেন, তাহলে তো সদ্য শৌচ নয়, অন্য কোনো সপিণ্ড হলে তা হতো। এ যে মহাগুরু, 1 রাত্রি অশৌচ হবে, কাল সকালে গঙ্গা স্নান করে শুদ্ধ হবেন। দেওয়ানজি বলিলেন, বটে, তবে তো ভুল হয়ে গেছে, বাবুকে সেটা জানাতে হবে। এই সময় অন্তঃপুর হইতে এক ব্যক্তি আসিয়া বলিল, দেওয়ানজি, বেহারারা রানীমার কাছে বকশিসের জন্য দরবার করেছে। তিনি হুকুম দিয়েছেন প্রত্যেক বেহারাকে 1-1টা করে গিনি আর 1-1 থান কাপড় দিতে। দেওয়ানজি উঠিয়া গেলেন। লোহার সিন্দুক খুলিয়া 12টা গিনি লইয়া বারান্দায় গিয়া দাঁড়াইলেন। কাহার 12 জনকে ডাকিয়া রানীমার হুকুম শুনাইয়া বলিলেন, কাপড় তো এখন কেনা নেই, সে কাল পাবি, এখন এই নে 1-1টা করে গিনি।
এই দৃশ্য দেখিয়া সমবেত প্রজাবর্গ আনন্দে চঞ্চল হইয়া উঠিল। স্থানে স্থানে চুপি চুপি লোকে বলাবলি করিতে লাগিল, রানীমা বাবুকে নিজের ছেলে বলে নিশ্চয়ই চিনতে পেরেছেন, নইলে গিনি বকশিসের হুকুম দিতেন না। দেওয়ানজি ফিরিয়া আসিয়া ভদ্রমণ্ডলীর মধ্যে আবার বসিলেন। ক্রমে দুই এক কথায় পত্রের কথা উঠিল। দেওয়ানজি বলিলেন, সে রেজিস্ট্রারি চিঠি যখন এলো তখন ভট্টাচার্যি মশাই, মিত্তিরজা, গোঁসাই সকলে তো আমার আপিসে বসে। একজন কৌতূহল দমনে অসমর্থ হইয়া জিজ্ঞাসা করিল, সে চিঠিতে কি লেখা ছিল? দেওয়ানজি বলিলেন, আজকে এসে পৌঁছবেন লেখা ছিল। কোথা গেল চিঠিখানা? পকেটেই তো রেখেছিলাম। হ্যাঁ, এই যে, বলিয়া পত্রখানি বাহির করিয়া পড়িতে চেষ্টা করিলেন। তখন দিবালোক অত্যন্ত ম্লান হইয়া আসিয়াছিল। বলিলেন, চশমাখানা কাছে নেই, তুমি পড়ো গোসাই, হেঁকে হেঁকে পড়ো। অত্যন্ত আগ্রহে পত্রখানি লইয়া হরিদাস পড়িয়া সকলকে শুনাইতে আরম্ভ করিল। বলা বাহুল্য, কেবলমাত্র ইহাদের কৌতূহল নিবৃত্তি দেওয়ানজির উদ্দেশ্য নহে। বাবুর ব্যক্তিত্ব সম্বন্ধে যাহাতে তাহারা নিঃসন্দেহ হইতে পারেন, পত্রোক্ত কথাগুলি ক্রমে ক্রমে মুখে মুখে গ্রামময় প্রচারিত হইয়া যায়, ইহাই তাহার আন্তরিক ভাব। এই সময়ে একজন আসিয়া বলিল, দেওয়ানজি, রানীমা আপনাকে ভিতরে ডাকছেন। দুই তিনজনে লোকটিকে জিজ্ঞাসা করিল, বাবু কি করছেন হে? সে বলিল, হাত পা ধুয়ে উপরে গেছেন। বাবু কি এখন বাইরে আসবেন? কি জানি, বলিয়া লোকটি প্রস্থান করিল। দেওয়ানজি বলিলেন, আমি তাহলে একটু অন্দরে যাই, আপনারা কি বসবেন? কেহ কেহ বলিল, বাবু কি এখন বাইরে আসবেন? যদি আসেন তাহলে বসি। দেওয়ানজি বলিলেন, শ্রান্ত হয়ে এসেছেন তো, এখন বোধহয় বেরোবেন না, কাল আপনারা এলে নিশ্চয়ই দেখা হবে। বিশ্বেশ্বরবাবু বলিলেন, তাহলে আমরা এখন উঠি, সন্ধ্যা হলো। আপনি আমাদের নাম করে বরং তাকে বলবেন, আমরা দেখা করবার জন্য বসেছিলাম। হ্যাঁ, তা বলবো বই কি, বলিয়া দেওয়ানজি প্রস্থান করিলেন। ভদ্রলোকগণ উঠিলেন। প্রাঙ্গণে নামিয়া দেখিলেন, অন্তঃপুর হইতে আগত একজন ভৃত্যকে কয়েকজন ঘিরিয়া দাঁড়াইয়া আছে। ভৃত্য বলিতেছে, রানীমা বললেন, বাবা, এলি যদি 2 বছর আগে আসতিস, তাহলে তো কর্তা মনের সুখে স্বর্গে যেতে পারতেন। রানীমাও যত কাঁদছেন, বাবুও তত কাঁদছেন। ইহাদের প্রস্থান করিতে দেখিয়া প্রাঙ্গণস্থিত জনতাও ভাঙিতে আরম্ভ করিল। ক্ষুদ্র বৃহৎ দল বাঁধিয়া সারা পথ সকলে তর্ক বিতর্ক করিতে করিতে চলিল। যে সকল দোকানে বা বৈঠকখানায় বা চণ্ডী মণ্ডপে সন্ধ্যার পর 5 জনের আড্ডা জমিয়া থাকে, সেই সকল স্থানে আজ লোক গিজগিজ করিতেছে। সর্বস্থানেই তর্কের বিষয় একটি মাত্র, যিনি আসিয়াছেন তিনি বাস্তবিক বাবু কিনা। তবে তর্কটা অধিকাংশ স্থলেই কাঁচা চুলওয়ালা ব্যক্তিগণের মধ্যে আবদ্ধ। ইহাদের অনেকেই বলিতেছে, বাবু নয়, প্রবঞ্চক। আবার কেহ কেহ এই মতের খণ্ডন করিতে চেষ্টা করিতেছে। যাহাদের চুল পাকিয়াছে তাহারা হ্যাঁ না কোনো কথাই বলিতেছেন না। যাহাদের চুল ও গোঁফ 2 পাকিয়াছে তাহারা অনেকেই বলিতেছেন, নিশ্চয়ই ভবেন্দ্রবাবু। জুয়াচোরের কি সাধ্যি যে দেওয়ানজির চোখে, রানীমার চোখে ধুলা দেয়? বিশ্বেশ্বর মিত্রের বৈঠকখানাটিও পাড়ার একটি প্রসিদ্ধ আড্ডা। 8-10 জন লোক তাহার সঙ্গে সঙ্গে আসিয়াছিল। তাহাদিগকে বসাইয়া মিত্রজা বাড়ির ভিতর গিয়া জলযোগে মন দিলেন। প্রায় 1/2 ঘণ্টা পরে বাহিরে আসিয়া বৈঠকখানার বারান্দায় অন্ধকারে দাঁড়াইয়া শুনিলেন সুরেশ গাঙ্গুলি বলিতেছেন, আচ্ছা,
উনি যদি ভবেন্দ্রবাবুই না হবেন, তাহলে হাওড়া স্টেশনে হাজার লোকের মধ্যে দেওয়ানজিকে চিনে ফেললেন কি করে? হরিদাস গোস্বামী হাত নাড়িয়া উত্তেজিত স্বরে বলিতেছেন, মশাই, এইটে আর বুঝতে পারছেন না? যে লোক এতটা বিষয় সম্পত্তি হাতাবার লোভে কারসাজি করে এসেছে, সে আরেকটু গোড়া বেঁধে আসে না? আগে থেকে চিনে ঠিকঠাক করে রেখেছে। বৃদ্ধ গাঙ্গুলি বলিলেন, আচ্ছা, তাহলে 16 বছর আগে কর্তার চোখ ওঠা আর হলদে রুমালের কথা জানলে কি করে? চিঠি তো তুমি নিজেই পড়লে। গোস্বামী বলিল, কি করে জানলে জিজ্ঞাসা করছেন? জানবার শত শত উপায় রয়েছে। এই দেওয়ানজি কত জায়গায় যাচ্ছেন, কৃষ্ণনগর যাচ্ছেন, কলকাতায় যাচ্ছেন, কত লোকের সঙ্গে মিশছেন, কত গল্প করছেন। কোথাও ওই কথা গল্প করে থাকবেন? জুয়াচোর সেই কথাটি এখন নিজের কাজে লাগিয়ে দিল। নইলে চিঠিতে ও কথা লিখবে কেন? ওই রকম কথাবার্তা চিঠিতে থাকলেই হঠাৎ লোকের বিশ্বাস হবে। এইটি ভেবে চিনতে বুঝে সুঝে লেখা। গাঙ্গুলি বলিলেন, যাই বলো, আমার তো খুব বিশ্বাস উনি ভবেন্দ্রবাবু। গোস্বামী বলিল, কলকাতার পাকা জুয়াচোর। বিশ্বেশ্বর বারান্দায় দাঁড়াইয়া এই সকল কথা শুনিতেছিলেন। ঘরের মধ্যে প্রবেশ না করিয়া অন্তঃপুরে ফিরিয়া গেলেন এবং পুত্রকে পাঠাইয়া হরিদাস গোস্বামীকে ডাকাইয়া আনিলেন। হরিদাস আসিলে তাহাকে আড়ালে ডাকিয়া লইয়া বলিলেন, হ্যাঁ, এতখানি বয়স হলো, বুড়ো মিনসে হলে, এখনো কি তোমার জ্ঞান কাণ্ড কিছুই হলো না? হরিদাস ভাবিয়া আসিয়াছিল, বোধহয় বাড়িতে জলযোগের কোনো নূতন আহার্য আজ প্রস্তুত হইয়াছে, তাই ডাক পড়িয়াছে, কারণ মাঝে মাঝে এইরূপ হইয়া থাকে। সুতরাং মিত্রজার মুখের ভঙ্গি দেখিয়া সে একটু হতভম্ব হইয়া পড়িল। শঙ্কিত স্বরে জিজ্ঞাসা করিল, কেন, কি হয়েছে? মিত্রজা বলিলেন, বুদ্ধিমান, সকলের মাঝখানে তুমি জুয়াচোর জুয়াচোর বলছো কেন? যাদের লোক তারা ওকে ভবেন্দ্র বলেই স্বীকার করে নিয়েছে দেখছ। দেওয়ানজির বিশ্বাস হয়েছে, রানীমার বিশ্বাস হয়েছে, তুমি জুয়াচোর জুয়াচোর করো কোন সাহসে হে? গোস্বামী বলিল, তা আমার যদি জুয়াচোর বলেই ধারণা হয়, আমি বলবো না? বিশ্বেশ্বর মুখ খিঁচাইয়া বলিলেন, বলতে হয় তুমি নিজের বাড়িতে বসে বলগে যাও, আমার বৈঠকখানায় বসে বলতে পাবে না। গোস্বামী এবার একটু দমিয়া গেল। বিশ্বেশ্বরের রাগের কারণটা অনুধাবন করিতে পারিল। স্বর নামাইয়া বলিল, তা যদি বারণ করো, বলবো না। বিশ্বেশ্বর এবার অপেক্ষাকৃত কোমলভাবে বলিলেন, আসলি হোক আর নকলি হোক, ও আজ লাখ টাকা মুনাফার সম্পত্তির মালিক, গ্রামের জমিদার। তুমি যে ওকে জুয়াচোর জুয়াচোর বলছো, এ কথা কি ওর কানে উঠবে না? উঠলে তোমাকে কি আর এ গ্রামে বাস করতে দেবে? ওই গাঙ্গুলিটি তো একটি গেজেট বিশেষ, কালি গিয়ে লাগাবে তখন। গোস্বামীর একটু ভয় হইল, বলিল, তাই তো, বলিয়া অধোবদনে দাঁড়াইয়া রহিল। বিশ্বেশ্বর বলিয়া যাইতে লাগিলেন, যদি বাস্তবিক জুয়াচোর হয় তাহলে সাংঘাতিক হবে। এখন যারা যারা ওকে নকল বলে সন্দেহ করবে, ও তাদের বিষম শত্রু বলে গণ্য করবে। ও কি তাদের সহজে ছাড়বে? গোস্বামী বলিল, সে তো ঠিক কথা। বিশ্বেশ্বর বলিলেন, তবে তোমার এত তর্কাতর্কির দরকারটা কি শুনি? তুমি তো ওর ছেলে মেয়ের সঙ্গে নিজের ছেলে মেয়ের বিয়ে দিচ্ছ না। সত্যি হোক আর জাল হোক, সে রানীমা বুঝবে, বউরানী বুঝবে। তোমার আমার মাথা ব্যথা কিসের? খাও দাও, কাশি বাজাও, পরের কথায় থাকতে আছে। এখন যাও, বাইরে বসোগে, আমি একটু পরে আসছি। গোস্বামী মাথা গুঁজিয়া প্রস্থান করিল। 5 মিনিট পরে বিশ্বেশ্বরও বাহির হইয়া আসিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই পাড়ার সুবল মুখুজ্জে আসিয়া বলিল, ওহে, শুনছ? সকলে উৎসুক হইয়া বলিল, কি কি?
আমার মা বৈকালে বাবুদের বাড়ি গিয়েছিলেন। তিনি এসে দু একটা খবর বললেন। তাতে স্পষ্টই বোধ হচ্ছে যিনি এসেছেন তিনি আসল ভবেন্দ্রবাবুই বটে। সকলে অতিমাত্রায় উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, কিরকম কিরকম? সুবল মুখুজ্জে তখন জাঁকিয়া বসিয়া বলিল, শোনো তবে বলি। ভবেন্দ্রবাবু পালকি থেকে নামলেই রানীমা তো বুকে করে তাকে অন্দরে নিয়ে গেলেন। সে তো তোমরা দেখেই এসেছ। বারান্দায় পা ধোবার জল টল ছিল, জল চৌকি পাতা ছিল। বাবু পা ধোবার জন্যে সেই চৌকিতে বসলেন। রামা খানসামা তোয়ালে কাঁধে করে এসে দাঁড়ালো, বাবুকে প্রণাম করলে। বাবু তার মুখের পানে চেয়ে বললেন, রামা না? রামা অমনি ঝরঝর করে কাঁদতে লাগল। বিশ্বেশ্বরবাবু বলিলেন, বটে, তাহলে তো ভবেন্দ্রবাবুই, কোনো সন্দেহ নেই। পুরানো চাকর কিনা, দেখেই চিনে ফেলেছেন। দুই তিনজন বলিয়া উঠিল, তারপর তারপর? মুখুজ্জে বলিল, তাই দেখে রানীমা বলেছেন, দেখলি রামা, তুই যে বলছিলি এতদিন পরে বাবু কি করে আমায় চিনতে পারবেন, দেখলি? দেখ, তুই কোলে পিঠে করে মানুষ করেছিলি, তোকে আর চিনতে পারবে না? বাবু তাই শুনে বললেন, চিহ্ন করে রেখে গেছি, চিনতে পারবো না? রানীমা জিজ্ঞাসা করলেন, কি চিহ্ন? বাবু বললেন, রামাকেই জিজ্ঞাসা করো না মা। রামা ডান দিকের কপালে হাত দিতে লাগল। বাবু বললেন, যে বছর আমার পৈতে হয়, একদিন বিকালে আমি আর ঘোষেদের ছেলে নবীন পেঁয়াজের ফুলুরি কিনে আনিয়ে স্কুলের পুকুরের ধারে চুপি চুপি বসে খাচ্ছিলাম। রামা কি করতে সেদিকে গিয়েছিল, তাই দেখতে পায়। দেখেই বললে, হ্যাঁ দাদাবাবু, একেবারে খ্রিস্টান হয়ে গেলে, বলে দিচ্ছি গিয়ে কর্তাকে। এই শুনে রেগে একটি ইঁট মেরেছিলাম ছুঁড়ে, ওর ডান দিকের কপাল কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগল। ও তো বাপ বলে সেইখানে বসে পড়ল। আমি আর নবীন দুজনে গিয়ে ওকে তুলে এনে জলের ধারে বসিয়ে সেই রক্ত ধুইয়ে দিই, জামা ছিঁড়ে জলপটি বেঁধে দিই, তবে ও সুস্থ হয়। রানীমা বললেন, হ্যাঁ হ্যাঁ, এ মনে পড়ছে বটে, একদিন রামা মাথায় পটি বেঁধে এসেছিল, কিন্তু আমাকে তো বলেছিল জামরুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মাথা কেটে গেছে। রামা বললে, হ্যাঁ মা, আমি তাই বলেছিলাম। বৈঠকখানা শুদ্ধ লোক মন্ত্রমুগ্ধ হইয়া এই কাহিনী শুনিতেছিল। 2 মিনিট কাল সকলে নিস্তব্ধ থাকিয়া আবার কথাবার্তা আরম্ভ করিল। কেহ বলিল, আর কোনো সন্দেহই রহিল না। কেহ বলিল, আমি তো গোড়া থেকেই তাই বলছি। গাঙ্গুলি মহাশয় হরিদাসের প্রতি চাহিয়া শ্লেষের সহিত বলিলেন, কি হে গোসাই, কথা করছ না যে? হরিদাস বলিল, না গাঙ্গুলি মশাই, আমারই ভুল হয়েছিল, স্বীকার করছি। আপনারা হলেন বহুদর্শী লোক, কত দেখেছেন, কত শুনেছেন, যা বলেছিলেন অক্ষরে অক্ষরে মিলে গেল। মিত্রজা বলিলেন, পরামর্শ নিতে হলে 5খানা গ্রামের লোক ওই গাঙ্গুলি মশায়ের কাছেই যায়। কেন যায়? তোমার কাছে তো আসে না, আমার কাছেও তো আসে না, ওর কাছে কেন যায়? এ প্রশ্নের উত্তর কেহ দিল না। কেবল গাঙ্গুলি মহাশয় প্রসন্নভাবে শিরশ্চালনা করিতে লাগিলেন। অতঃপর ভবেন্দ্রকে কবে কে কোথায় কি করিতে দেখিয়াছিল, কি বলিতে শুনিয়াছিল, নিজ নিজ স্মৃতিসাগর মন্থন করিয়া একে একে তাহাই উত্তোলন করিতে লাগিল। ক্রমে রাত্রি প্রায় 1 প্রহর হইল। তখন একে একে সকলে উঠিয়া গৃহাভিমুখী হইল। পথে আজ এখনো বহু লোক যাতায়াত করিতেছে। স্থানে স্থানে একদল স্ত্রীলোকও দেখা যাইতে লাগিল। ইহারা সকলেই গিন্নিবান্নি শ্রেণীভুক্তা, বাবুদের অন্তঃপুর হইতে প্রত্যাবর্তন করিতেছেন। গোস্বামী গৃহে গিয়া আহারে বসিল। তাহার সহধর্মিণী অনতিদূরে বসিয়া পাখা লইয়া তাহাকে বাতাস করিতে করিতে বলিলেন, বাবুদের বাড়ির থেকে তোমায় নেমন্তন্ন করতে এসেছিল যে।
গোস্বামী বলিলেন, কিসের নেমন্তন্ন? গৃহিণী বলিলেন, বাবুদের বাড়ি কাল সত্যনারায়ণের সিন্নি দেওয়া হবে, বাড়ি শুদ্ধ সবাইকার নেমন্তন্ন। গোস্বামী ঘাড় হেঁট করিয়া বলিল, সত্যনারায়ণ মাথায় থাকুন, আমাদের যাওয়া হবে না। স্ত্রী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন? গোস্বামী এদিক ওদিক চাহিয়া নিম্নস্বরে বলিল, কোথাকার এক জোচ্চোর এসেছে ভবেন্দ্র সেজে, কি জাত তার ঠিকানা নেই, তার বাড়িতে গিয়ে কি জাতটি খোয়াবো? গৃহিণী বলিল, জোচ্চোর কি গো, সবাই তো বলছে যে আসল। গোস্বামী বিরক্তির স্বরে বলিল, বেশ তো গো, আসল বলেই তোমার বিশ্বাস হয়, তুমি যেও। বৌরানীর পাতের প্রসাদ পেয়ে এসো, সাবিত্রী ব্রত করার ফল হবে। গৃহিণী বলিলেন, কেন, বৌরানী কি সাবিত্রী নন? সাবিত্রীরই সমান। নইলে 16 বছরের নিরুদ্দেশ স্বামীকে কে কবে ফিরে পায়? গোস্বামী বলিল, হ্যাঁ, আজ থেকেই তিনি সাবিত্রীর আসনটা পেলেন বটে। সত্যবানটি জুটেছে ভালো। গৃহিণী বলিলেন, কি তোমার যে সন্দিগ্ধ মন, এখন 6 মাস তো ওর সঙ্গে বৌরানীর মোটেই দেখা হবে না। গোস্বামী বলিল, কেন দেখা হবে না কেন? গৃহিণী বলিল, শুনুনি। গোস্বামী বলিল, না, ব্যাপার কি? গৃহিণী বলিতে লাগিল, ও পাড়ার মেজ খুড়ি এই কতক্ষণ হলো বাবুদের বাড়ি থেকে ফিরলেন কি না। তিনি বললেন, বৈঠকখানায় উপরতলার ঘরে ভবেন্দ্রবাবুর বিছানা হচ্ছে। বাবু নাকি কি একটা ব্রত নিয়েছেন, 7 বছর সে ব্রত করতে হয়, তার 6.5 বছর হয়ে গেছে, আর 6 মাস হলেই উদযাপন হয়, আর ব্রত উদযাপন না হওয়া পর্যন্ত উনি সন্ন্যাসীর মতোই থাকবেন। রানীমা নাকি অনেক আপত্তি, অনেক কাঁদাকাটা করেছিলেন, বলেছিলেন, 16 বছর ধরে কত যাগযজ্ঞ তপস্যা করেছ তো, একটা ব্রত না হয় পণ্ডই হয়ে যাক, তোমার গেরুয়া কাপড় আমি আর দেখতে পারবো না। তাতে বাবু নাকি বলেছেন, মা, এই ব্রতটি পূর্ণ হলে আমার 120 বছর পরমায়ু হবে, এতদিন কষ্ট করে শেষে 6 মাসের জন্যে সেটি খোয়াবো। তাই শুনে রানীমা রাজি হয়েছেন, গেরুয়া পরে থাকবেন, হবিষ্যি করবেন, স্ত্রী ছোঁবেন না। হরিদাস গোস্বামী আর কোনো মতামত প্রকাশ করিল না, নীরবে আহার শেষ করিয়া উঠিল। মনে মনে বলিতে লাগিল, সত্যিই কি তাহলে ভবেন্দ্র নাকি? কে জানে, কিছুই তো বোঝা যাচ্ছে না। আহারাদির পর রাখাল রানীমার নিকট বিদায় লইতে গেল। বলিল, মা, তবে এখন যাই, শুই গে। রানীমা বলিলেন, বাবা, একটা কথা বলি, শুনবে? রাখাল বলিল, কি মা? রানীমা বলিলেন, বৌমার সঙ্গে একবার দেখাটি করো, দেখা করতে কি কোনো দোষ আছে? রাখাল একটু বিপন্ন হইল। সে ব্রতধারণের অছিলা করিয়াছিল, তাহার কারণ আর কিছুই নহে, বৌরানীর সঙ্গে সাক্ষাৎ পিছাইয়া দেওয়া। এই স্থানটিতে তাহার মনে একটু সংকোচ ছিল। যখন ভবেন্দ্র সাজিয়াছে, তখন সর্বাংশে ভবেন্দ্র তো হইতেই হইবে, তথাপি কিছুদিন যাউক না। শীতকালের দিন স্নান করিবার জন্য প্রস্তুত হইয়া গিয়াও জলের ধারে বসিয়া লোকে যেমন একটু বিলম্ব করে, রাখালের মনোভাবও তদ্রূপ। তাহাকে নীরব দেখিয়া রানীমা বলিলেন, মা আমার সতীলক্ষ্মী, ওর মুখ দেখে আমার বুক ফেটে যায়। তুমি যদি ওর সঙ্গে দেখাটি না করো, তাহলে সেটা ওর লাগবে। বুঝতে পারছ না বাবা? রাখাল বলিল, ব্রতটা যতদিন উদযাপন না হচ্ছে, সেটা কি উচিত হয় মা? রানীমা বলিলেন, না বাবা, কোনো দোষ হবে না। তুমি তো বলেছ স্ত্রীকে ছুঁতে বারণ, তা নাই বা ছুঁলে তিনি দূরে থাকবেন ক্ষণ, মুখের কথা কইতে কি আর দোষ? তাহার আগ্রহ দেখিয়া রাখাল সম্মত হইল। বৌরানীকে দেখিবার জন্য তাহার মনে যে একটু কৌতূহল ছিল না, এমন নহে। রানীমা বলিলেন,
তবে এইখানেই তাকে ডেকে দিই বলিয়া তিনি উঠিয়া গেলেন। এই কক্ষখানি রাখালের ব্যবহারের জন্য আজই সজ্জিত হইয়াছে। বউরানীর বসিবার কক্ষ হইতে কতক আসবাব, ছবি, পুস্তক প্রভৃতি আসিয়াছে। রানীমা চলিয়া গেলে বাতিগুলা রাখাল বেশি উজ্জ্বল করিয়া দিল। অল্পক্ষণ পরে রেশমি বস্ত্রের একটা খসখস শব্দে এবং অলঙ্কারের মৃদু সিঞ্জন শুনিয়া দ্বারপানে চাহিয়া দেখিল অর্ধাব গুণ্ঠনে একটি সুন্দরী যুবতী মূর্তি প্রবেশ করিতেছে। দ্বারদেশ অতিক্রম করিয়া তিনি থামিলেন, অবনত মুখে দাঁড়াইয়া রহিলেন। রাখাল চেয়ারে বসিয়াছিল, উঠিয়া দাঁড়াইয়া বলিল, এসো। বউরানী মৃদু মৃদু পদে অগ্রসর হইয়া আসিলেন। রাখালের সম্মুখীন হইয়া গলদেশে অঞ্চলটি বেষ্টন করিয়া নতজানু হইবার উপক্রম করিলেন। রাখাল বুঝিল তিনি প্রণাম করিতে উদ্যত হইয়াছেন। ব্যস্ত হইয়া বলিল, না না, প্রণাম করো না, এখনও আমার অশৌচ রয়েছে। বউরানী মুহূর্তকাল দ্বিধা করিলেন। তাহার ইচ্ছা হইল বলেন, আমার কাছে তুমি কোনো অবস্থাতেই অশুচি নও। কিন্তু সে কথা তিনি উচ্চারণ করিতে পারিলেন না। রাখালের পানে দৃষ্টিপাত করিয়া কেবলমাত্র বলিলেন, তা হোক, বলিয়া প্রণতা হইলেন। রাখাল তাহার কণ্ঠস্বর শুনিল, অশ্রুজলে সিক্ত পবিত্র চক্ষু দুইটি দেখিল। তাহার মস্তকের কেশ হইতে পদনখাগ্র অবধি যেন একটা বিদ্যুতের তরঙ্গ বহিয়া গেল। বউরানী উঠিয়া দাঁড়াইলেন। সম্মুখস্থিত সোফাটি নির্দেশ করিয়া রাখাল বলিল, বসো, বলিয়া সে নিজের চেয়ারখানিতে বসিল। বউরানী উপবেশন করিলে রাখাল জিজ্ঞাসা করিল, কেমন আছো? মৃদুস্বরে উত্তর হইল, ভালো। প্রায় 2 মিনিট কাল উভয়েই নিস্তব্ধ। অসহ্য হইয়া উঠিলে রাখাল জিজ্ঞাসা করিল, আমাকে তোমার মনে পড়ে? বউরানী অবনত মুখেই বলিলেন, পড়ে। আবার দুইজনে নীরব। নিস্তব্ধ রজনী, ভিতরে বাহিরে কোথাও কোনো শব্দমাত্র নাই। এমন সময় ঘড়িটা মুখর হইয়া উঠিল। ঠং ঠং করিয়া 11টা বাজিল। ঘড়ির শব্দ থামিলে রাখাল জিজ্ঞাসা করিল, সব শুনেছ তো? বউরানী পূর্ববৎ উত্তর করিল, শুনেছি। এখন 6 মাস আমাকে এইভাবেই থাকতে হবে। কণ্ঠস্বর একটু নৈরাশ্য ব্যঞ্জক করিয়াই রাখাল কথাগুলি বলিল। বউরানীর ওষ্ঠযুগল ঈষৎ স্পন্দিত হইল, যেন তিনি কি বলিবেন, কিন্তু কোনো কথা উচ্চারিত হইল না। অঞ্চলের একটি প্রান্ত বাম হস্তে ধারণ করিয়া নত নেত্রে রেশমের ফুলগুলির পরীক্ষায় মনোনিবেশ করিলেন। রাখাল বলিল, তুমি দুঃখিত হলে না? এইবার বউরানী মুখ তুলিলেন। ঈষৎ হাসিয়া রাখালের পানে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, কেন? বউরানীর চক্ষু যুগল এই দ্বিতীয়বার রাখালের উপর স্থাপিত হইল। সেবার দেখিয়াছিল অশ্রুবাষ্পে পবিত্র, এবার দেখিল হাস্যবিভায় সমুজ্জ্বল। রাখালের মাথা ঘুরিতে লাগিল। তাহাকে নীরব দেখিয়া বউরানী ধীরে ধীরে কোমল কণ্ঠে বলিলেন, তোমাকে দিনান্তে যদি একটিবার দেখতে পাই তাহলে দুঃখিত হব না। রাখাল দেখিল বউরানীর মুখখানি স্নেহে ও সরলতায় পবিত্রতায় যেন ঝলমল করিতেছে। রমণীর মুখে এমন দিব্য জ্যোতি সে পূর্বে তো কখনো দেখে নাই। স্ত্রীলোকের মধ্যে এতটা কোমলতা, এতখানি স্নেহভক্তি তাহার পক্ষে একেবারেই নূতন। এইবার কোন কথা বলা যায় রাখাল ব্যাকুল হইয়া তাহাই চিন্তা করিতেছিল, কিন্তু একটি কথাও যোগাইল না। তাহার মনে হইতে লাগিল এখন ছুটি হইলে বাঁচে। কিন্তু ইহাকে বিদায় দিবার জন্য যে কথা আবশ্যক।
এমন সময় বউরানী মৃদুস্বরে বলিলেন, তোমাকে ভারী পরিশ্রান্ত দেখাচ্ছে, অনেক রাত হয়েছে, শোগে যাও। রাখাল বাঁচিল, বলিল, হ্যাঁ, এখন উঠি, কাল আবার দেখা হবে। বৈঠকখানা বাড়িতে দ্বিতলস্থ নিভৃত কক্ষে সুকোমল শয্যায় শয়ন করিয়া অনেকক্ষণ রাখালের নিদ্রা আসিল না। কেবল বউরানীর মুখখানি সে মনে মনে ধ্যান করিতে লাগিল। রাখালের যখন নিদ্রাভঙ্গ হইল, তখন রৌদ্র উঠিয়াছে। 3 দিকের ভিত্তিগাত্রে 2টি করিয়া 6টি বড় বড় জানালা, সকলগুলি খোলা। বিছানায় পড়িয়া জানালা পথে বাহিরের দিকে সে চাহিয়া রহিল। আম, কাঁঠাল, জামরুল প্রভৃতি ফলের অনেকগুলি গাছ দেখা যাইতেছে। আম গাছের শাখায় শাখায় ছোট বড় মাঝারি অজস্র আম ঝুলিতেছে। অধিকাংশই এখনো সবুজ, তবে এক একটায় রঙও ধরিয়াছে। জাম গাছগুলিও সবুজ, লাল, কালো সকল রঙের ফলে ভারাক্রান্ত। বাগানের এই গাছগুলি রাখাল দেখিতে লাগিল আর ভাবিতে লাগিল, এই সমস্তই আমার। যে কক্ষখানিতে রাখাল শয়ন করিয়াছে, গত রাত্রে সেখানি ভালো করিয়া সে দেখে নাই, এখন দেখিতে লাগিল। মহার্ঘ গৃহসজ্জায় সেখানি সজ্জিত। কিয়দ্দূরে একটি বড় গোলাকার টেবিল রহিয়াছে, তাহার উপরিভাগ মর্মর মণ্ডিত। মধ্যস্থল হইতে কারুকার্যময় একটি মোটা পায়া নামিয়াছে। তাহার পর 3টি শাখায় বিভক্ত হইয়া কক্ষস্থল স্পর্শ করিয়াছে। জিনিসটি মেহগিনি কাঠের বলিয়াই বোধ হয়। 2 দিকের দেওয়ালে 2টি করিয়া 4টি দেওয়ালগিরি, ফ্রেমগুলি রৌপ্য নির্মিত। কড়িকাঠ হইতে সবুজ রেশমের রজ্জুতে বিলম্বিত একটি প্রকাণ্ড ঝাড়ও রহিয়াছে, সেটি এখন ঘেরা টোপে আবৃত। 2টি জানালার মধ্যস্থিত ভিত্তিভাগে একখানি বৃহৎ দর্পণ, তাহাতে পালঙ্কশুদ্ধ নিজের সম্পূর্ণ অবয়ব রাখাল প্রতিবিম্বিত দেখিল। ইহার ফ্রেমটিও রৌপ্য খচিত, বহুমূল্য। কয়েকখানি ছবি এখানে ওখানে টাঙানো রহিয়াছে, এগুলি সবই বিলাতি। আসবাবগুলি রাখাল দেখিতে লাগিল আর মনে মনে ভাবিতে লাগিল, এই সমস্তই আমার। শয্যা হইতে নামিয়া দ্বার মোচন করিবা মাত্র 2 জন খানসামা উঠিয়া দাঁড়াইয়া তাহাকে প্রণাম করিল। একজন সঙ্গে করিয়া রাখালকে মুখাদি প্রক্ষালনের স্থানে লইয়া গেল। অপরজন শয্যাগৃহ পাহারা দিবার নিমিত্ত রহিল। কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিয়া রাখাল দেখিল দেওয়ানজি অপেক্ষা করিতেছেন। তিনি বলিলেন, বাবা চলো, গঙ্গা স্নান করবে, নাপিত এসেছে, খেউড়ি হয়ে নাও। খানসামা বাহিরের বারান্দায় একখানা চেয়ার দিল। রাখাল বসিয়া নরসুন্দরের হস্তে আত্মসমর্পণ করিল। স্নান করিয়া ফিরিতে 8টা বাজিল। রাখালকে অন্তঃপুরের মধ্যে রাখিয়া দেওয়ানজি কাছারি বাড়ি যাইতে উদ্যত হইলেন। রাখাল বলিল, কাকা যান কোথা? এখানেই পুজো আহ্নিক করে একটু জল মুখে দিন। দেওয়ানজি বলিলেন, না বাবা, আমার আবার নানা রকম হাঙ্গামা আছে, আমি বাড়ি গিয়েই আহ্নিক করব। আমি ততক্ষণ বাইরে বসি গে, তুমি একটু জল খেয়ে এসো। রাখাল বলিল, না, তাহলে আপনি বাইরে অপেক্ষা করবেন না, একেবারে বাড়ি যান, জল টল খেয়ে আসবেন। দুপুরবেলা আজ এইখানেই আপনাকে খেতে হবে কাকা। আচ্ছা, খাবোক্ষণ বলিয়া দেওয়ানজি প্রস্থান করিলেন। রাখাল পূজার ঘরে গিয়া তাহার জন্য নির্দিষ্ট আসনখানিতে বসিল। রানীমা নিকটে বসিয়া চন্দন ঘষিতেছিলেন। ইহাকে এখানে উপস্থিত দেখিয়া রাখাল মহা বিপদে পড়িল। ব্রাহ্মণের ছেলে,
গায়ত্রীটা ভুলে নাই, মুখস্থই আছে, কিন্তু সন্ধ্যার মন্ত্র এক বর্ণ তাহার মনে নাই। যখন উপনয়ন হইয়াছিল তখন 1 বৎসর কাল নিয়মিতভাবেই সে সন্ধ্যার্চনা করিয়াছিল বটে, কিন্তু তাহার পর আর সে কোনো চর্চা রাখে নাই। কখন জল লইয়া মাথায় ছিটাইতে হয়, কখন নাক টিপিতে হয়, কখন চোখ বুজিয়া ধ্যানস্থ হইতে হয়, কখন পইতা 2 হাতে তুলিয়া ধরিতে হয়, এই সকল কিছুই তো তাহার স্মরণ নাই। রানীমার সম্মুখে সন্ধ্যা করিবার ভান করিলে তিনি তখনই হয়তো ফাঁকি ধরিয়া ফেলিবেন। তাই রাখাল আসনে বসিয়া অঙ্গুলিতে পইতা জড়াইয়া 108 বার গায়ত্রী মন্ত্র জপ করিয়া উঠিবার উপক্রম করিল। রানীমা বলিলেন, হয়েছে বাবা? রাখাল বলিল, হ্যাঁ মা, হয়েছে, আমাদের খালি শিব গায়ত্রী কিনা। রানীমা বলিলেন, তবে এসো, একটু জল খাবে, এসো। জলযোগান্তে রাখাল সেই বসিবার কক্ষখানিতে গিয়া ধূমপান আরম্ভ করিল। মনে তাহার আশা ছিল হয়তো বউরানীর দেখা পাইবে, সেই জন্য মাঝে মাঝে উৎসুক নয়নে সে দ্বারের দিকে চাহিতেছিল, কিন্তু বউরানী আসিলেন না। আসিল একজন ভৃত্য, আসিয়া বলিল, হুজুর, বৈঠকখানায় দেওয়ানজি আপনাকে বলে পাঠালেন, বাইরে অনেক লোকজন হুজুরের সঙ্গে দেখা করবে বলে এসেছে, একবার গেলে ভালো হতো। রাখাল গম্ভীরভাবে বলিল, আচ্ছা বলগে, একটু পরে আসছি। আজ অনেকে দেখা সাক্ষাৎ করিতে আসিবে, রাখাল পূর্বেই তাহা অনুমান করিয়াছিল। কিরূপ আচরণ করিবে তাহাও ভাবিয়া চিন্তিয়া স্থির করিয়া রাখিয়াছিল। এইটি তাহার পক্ষে ভীষণ পরীক্ষা, এইখানেই প্রবল আশঙ্কা। গ্রামস্থ যাহারা সাক্ষাৎ করিতে আসিয়াছে তাহাদের মধ্যে এমন কেহ কেহ থাকিতে পারে যাহাদের সহিত ভবেন্দ্র বিশেষ পরিচিত ছিল, অথচ আত্মজীবনীতে সেই লোক সম্বন্ধে বিশেষ কিছু সে লিপিবদ্ধ করে নাই। কপাল ঠুকিয়া বাহিরে গিয়া সমবেত ব্যক্তিগণের মধ্যে রাখাল উপবেশন করিল। অত্যন্ত সাবধানে কথাবার্তা আরম্ভ করিল। দেওয়ানজি মাঝে মাঝে 2-1 জনের পরিচয় বলিতে লাগিলেন। জীবনচরিত হইতে যেখানে যেটুকু সাহায্য পাইল তাহার সদ্ব্যবহার করিতে রাখাল ভুলিল না। সৌভাগ্যবশত স্থানীয় মাইনর স্কুলের হেডমাস্টার মহাশয়ও আসিয়াছিলেন। তিনি নূতন লোক। কথাবার্তাটা তাহারই সহিত রাখাল বেশি বেশি চালাইল। স্কুলের অবস্থা এখন কিরূপ, কতগুলা ছাত্র, কোন জাতীয় ছাত্র অধিক, বাৎসরিক ফলাফল কিরূপ হইয়াছিল, ইত্যাদি ইত্যাদি সংবাদ অতি আগ্রহের সহিত রাখাল সংগ্রহ করিতে লাগিল। শীঘ্রই একদিন গিয়া স্কুল পরিদর্শন করিয়া আসিবে প্রতিশ্রুত হইল। এইরূপে অর্ধঘণ্টা কাটিল। বেলা অধিক হয় দেখিলে ভদ্রলোকগণ একে একে গাত্রোত্থান করিলেন। রাখালও হাঁপ ছাড়িয়া বাঁচিল। সকলে উঠিয়া গেলে দেওয়ানজি বলিলেন, বাবা, কর্তামশাই আজ 2 বছর হলো গত হয়েছেন। এই 2 বছর যা কিছু করেছি আমিই করেছি। দেখবার শোনবার লোক তো কেউ ছিল না। আমি বুড়ো মানুষ, কি জানি যদি কিছু ভুলচুকি হয়ে থাকে। এই 2 বছরের কাগজপত্রগুলো তুমি একবার দেখে শুনে নিলে বড় ভালো হতো। রাখাল বলিল, কাকা, আপনার কাগজপত্র আমি আর কি দেখব? আমি কি বা জানি, কি বা বুঝি? আপনি যা করেছেন তাই এতদিন হয়ে এসেছে, আর আপনি যা করবেন এখনো তাই হবে। দেওয়ানজি বলিলেন, আমি করছি তো, আজ 30 বছর ধরে করছি। তুমি যে বছর হও সেই বছরই দাদা আমায় দেওয়ানি পদে পাকা করে দেন। তবে আমার ভুলচুক যদি কিছু হয়ে থাকে, তুমি হিসাবপত্রগুলো পরীক্ষা করলে হয়তো ধরা পড়ে যেত। রাখাল হাসিয়া বলিল, কাকা, আমাকে আপনি হিসাবপত্রে যতটা পণ্ডিত মনে করেছেন আমি তা নই। আর হতামই যদি, তাহলেই বা কি? ভুলচুকের কথা বলছেন, যদি কিছু ভুলচুক হয়েই থাকে তো সে হয়েছে।
সে ভুল আপনার চক্ষু যদি এড়িয়ে গিয়ে থাকে, ধরা পড়ে তো একদিন আপনার চোখেই ধরা পড়বে। দেওয়ানজি বলিলেন, আর বাবা, চোখের তেজ কি চিরদিন মানুষের সমান থাকে? এদিকে 60 বছর বয়স হলো যে, তুমি একবার দেখে শুনে নিলে আমার মনটা নিশ্চিন্ত হতো। টাকা জিনিসটে বড় ভালো নয় বাবা। রাখাল বলিল, ভালো তো নয়ই, সেই জন্যেই তো সরে পড়েছিলাম, কিন্তু থাকতে পারলাম কই, আপনাদের যে ভুলতে পারলাম না। তা কাকা, ধরা যখন দিয়েছি, হাতে পায়ের উপর শিকল তো পড়তেই হবে, দুদিন যাক না। মুখে রাখাল এই কথা বলিল বটে, কিন্তু বিষয় সম্পত্তি, বিশেষত নগদ টাকা কি পরিমাণ মজুত আছে জানিবার জন্য মনটা বড় ধরফর করিতেছিল। দেওয়ানজি বলিলেন, তা দুদিন যাক, আজই যে কাগজপত্র দেখাতে আরম্ভ করছি তা নয়, কর্তার বার্ষিক শ্রাদ্ধটা হয়ে যাক, তারপর প্রথম কাজ কালেক্টারিতে নাম খারিজের জন্য আর জজ সাহেবের কাছে সার্টিফিকেটের জন্য দরখাস্ত দেওয়া। কোম্পানির কাগজ যা আছে তার জন্যে কোনো ভাবনা নেই, তাতে কর্তা মহাশয়ের সই করা আছে। কেবল বোধহয় বেঙ্গল ব্যাংকে যে টাকাটা জমা আছে সেটা সার্টিফিকেট না হলে তোমার নামে জমা হবে না। রাখাল যথাসাধ্য নির্লিপ্ত ভাব অবলম্বন করিয়া জিজ্ঞাসা করিল, বেঙ্গল ব্যাংকে কত টাকা আছে? দেওয়ানজি বলিলেন, 50,000-এর উপর। রাখাল বলিল, আর কোম্পানির কাগজ? দেওয়ানজি বলিলেন, 6 লক্ষ আন্দাজ। 6.5 লক্ষ টাকা শুনিয়া মাসিক 25 টাকা বেতনের ভূতপূর্ব এই রেলওয়ে কেরানিটির মাথা ঘুরিয়া গেল। সে মনে মনে বলিতে লাগিল, 6.5 লক্ষ টাকা, 6.5 লক্ষ টাকা। রাখাল মনে মনে ভাবিতে লাগিল, এই নগদ টাকাটা আমার হস্তগত হইলেই আর আমি কিচ্ছু চাহি না। জমিদারি কার্য বিশেষ জটিল ও পরিশ্রম সাধ্য, কে ভূতের বেগার খাটিয়া মরে। তাই সে নিম্নস্বরে বলিল, কাকা, যদিও আমি গৃহস্থাশ্রমে ফিরে এসেছি বটে, তবু বিষয়কর্ম করা আমার যে বড় রুচিকর হবে তা নয়। যে সময়টা বিষয়কর্ম দেখতে আমার যাবে, সেই সময়টা আমি পুজো আহ্নিক, শাস্ত্রপাঠ, তীর্থভ্রমণ এসব করতে পেলে বেশি সুখে থাকব। দেওয়ানজি বলিলেন, সে কি বাবা, তা বললি কি চলে? তোমার বিষয় তুমি না দেখলে কি হয়? আমি বুড়ো হয়েছি, আমি আর কদিন। তুমি ফিরে এলে, এই সময় দাদা যদি বেঁচে থাকতেন, তাহলে তোমায় সব বুঝিয়ে সুঝিয়ে দেখিয়ে দিয়ে আমরা 2 বুড়োতে গিয়ে কাশীবাস করতাম। এই সময় দেওয়ানজির কথাগুলি যেন ভারী ভারী হইয়া আসিল, কণ্ঠস্বরটা একটু কাঁপিতে লাগিল। তিনি বলিলেন, কিন্তু তা তো হলো না, আমি একলা পড়ে গেলাম। দেওয়ানজির ভাবান্তর দর্শনে রাখালও মুখখানি যথাসাধ্য বিষণ্ণ করিয়া রহিল। অধোবদনে কিয়ৎক্ষণ নীরবে অতিবাহিত করিয়া বলিল, কাকা, আপনি ধর্মকর্ম করবেন, পরকালের কাজ করবেন, তাতে আমি বাধা দেব এমন পাষণ্ড আমি নই। তবে এইমাত্র বলছিলাম, আমারও প্রাণের টানটা ওই দিকেই, টাকা করি বিষয় সম্পত্তির দিকে নয়। দেওয়ানজি বলিলেন, বেশ তো বাবা, তোমার যখন সে বয়স হবে তখন তুমিও তাই করবে বই কি। এখন সংসার ধর্ম করো, ঈশ্বর যদি 2-4টি ছেলে পিলে দেন, তাদের মানুষ করো, তারপর তারা উপযুক্ত হলে তখন তুমিও নিজের পরকালের কাজ করো, সে তো ভালো কথাই। ঈশ্বর যদি 2-4টি ছেলে পিলে দেন, এই কথা শুনিয়া গত রজনীতে দৃষ্ট বৌরানীর সেই হাসি ও অশ্রুপূর্ণ মুখখানি রাখালের মনে পড়িয়া গেল। তাহাকে দ্বিতীয়বার দেখিবার আশা করিয়া রাখাল অন্তঃপুরে অপেক্ষা করিয়াছিল, কিন্তু সে আশায় বঞ্চিত হইয়াছে। আহারের পরে
হয়তো সেই মুখখানি একবার দেখিতে পাইবে। এই নূতন আশাটুকু তাহার মনের মধ্যে আন্দোলিত হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ভৃত্য আসিয়া জানাইল আহারের স্থান হইয়াছে। তখন দেওয়ানজিকে সঙ্গে করিয়া রাখাল অন্তঃপুরের মধ্যে প্রবেশ করিল। আহারান্তে দেওয়ানজিকে লইয়া রাখাল তাহার নিজের জন্য নির্দিষ্ট কক্ষখানিতে গিয়া বসিল। রামা খানসামা আলবোলাতে সুগন্ধি তামাকু সাজিয়া দিয়া গেল। একখানি আরাম কেদারায় হেলিয়া বসিয়া দেওয়ানজি ধূমপান করিতে লাগিলেন। রাখাল একটি সোফা অধিকার করিয়া তাহার সহিত বাক্যালাপে প্রবৃত্ত হইল। পাশে একটি তেপায়া টেবিলের উপর রূপার ডিবায় গোটা কতক পান। কথা কহিতে কহিতে মাঝে মাঝে এক একটা লইয়া রাখাল মুখে দিতেছে। জমিদারি সংক্রান্ত কথাবার্তাই বেশিরভাগ হইল। দেওয়ানজি বলিলেন, কৃষ্ণনগরে গিয়ে নাম খারিজ প্রভৃতির জন্য দরখাস্তের পর কালেক্টর সাহেবের সঙ্গে একবার দেখা করা আবশ্যক। রাখাল জিজ্ঞাসা করিল, কি পোশাকে যাব? দেওয়ানজি বলিলেন, আমিও তাই ভাবছি, গেরুয়া পোশাকে যেন কেমন কেমন মনে হয়। রাখাল বলিল, যখন মঠে ছিলাম তখন সাহেব শুভর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হলে গেরুয়া পোশাকেই যেতাম, তবে তখন ছিলাম মোহান্ত, মানিয়ে যেত। দেওয়ানজি বলিলেন, কি কি পরতে? রাখাল বলিল, গেরুয়া ধুতির ওপর গেরুয়া মেরজাই, তার উপর গেরুয়া রেশমি আলখাল্লা, মাথায় গেরুয়া পাগড়ি, পায়ে গেরুয়া রঙের মোজা, জুতাটা কেবল গেরুয়া নয়, বাদামি। দেওয়ানজি বলিলেন, সেসব আলখাল্লা টালখাল্লা এনেছ? রাখাল বলিল, না। দেওয়ানজি বলিলেন, তাহলে না হয় কলকাতা থেকে ফরমাস দিয়ে তৈরি করিয়ে নাও, কিছু আসবাবপত্র তো কেনার দরকার। রাখাল বলিল, আজ্ঞে হ্যাঁ, কলকাতায় একবার যাওয়া দরকার। তহবিলে কত টাকা আছে? একখানা মোটর কারও কিনে আনবার ইচ্ছে আছে। দেওয়ানজি বলিলেন, মোটর কার? সে তো অনেক দাম। দেওয়ানজির স্বর শুনিয়া রাখাল বুঝিল ইনি বাধা দিবার চেষ্টায় আছেন, তাই একটু কৌশল করিয়া বলিল, আগে না, বেশি দামের এখন কিনব না। আর এসব পাড়া গেঁ রাস্তায় 15-20 হাজারের মোটর নষ্ট হয়ে যাবে। আপাতত 7-8 হাজার টাকায় একখানি কিনে আনব। দেওয়ানজি বলিলেন, তা ও টাকা মজুদি তবিল থেকেই হতে পারবে। কবে যাবে বলো? আমিও কাজকর্মের সেই রকম বন্দোবস্ত করি। হাতে 2-একটা জরুরি কাজ আছে, সেগুলি সেরে ফেলি। রাখাল ভাবিল, এ আবার কি কথা? উনি আমার সঙ্গে যাইতে চাহেন নাকি? আরে সর্বনাশ, সে তো হইবে না। কলিকাতায় কত পরিচিত লোকের সঙ্গে সাক্ষাৎ হইতে পারে। কেহ যদি হঠাৎ দেখিয়া কি হে রাখাল বলিয়া সব মাটি করিয়া দেয়। তাই সে বলিল, কবে যাব এখনো স্থির করিনি, হয়তো কালই যেতে পারি। তাহার মনের আশা, হয়তো অত শীঘ্র হাতের কাজ সারিয়া কলিকাতায় যাইতে দেওয়ানজি অক্ষম হইতে পারেন। দেওয়ানজি বলিলেন, কাল যদি যাত্রা করো তাহলে আমার বিশেষ অসুবিধে হবে। এই ফিরে এসে সে কাজগুলোতে হাত দিলেও চলবে। 5-7 দিনের বেশি বিলম্ব হবে কি? রাখাল একটু চিন্তা করিবার ভান করিল। শেষে বলিল, হ্যাঁ, একটু বিলম্ব হবে বই কি, 10-12 দিন লেগে যেতে পারে। কৃষ্ণ চতুর্থীর দিন বাবার বাৎসরিক শ্রাদ্ধ, সেসব জোগাড়যন্ত্র করতে হবে তো। আপনি অতদিন ধরে এখানে না থাকলে চলবে কি? দেওয়ানজি বুঝিতে পারিলেন তাহাকে সঙ্গে লইতে বাবু অনিচ্ছুক। মনে মনে একটু বিস্মিত হইলেন। রাখাল নিজেকে অতীব সদাচার পরায়ণ ব্রহ্মচারী বলিয়াই পরিচয় দিয়াছে। তাই দেওয়ানজি রাখালের আপত্তিটুকুর কারণ নির্ণয়ে অসমর্থ হইলেন। কিন্তু কি করিবেন, উপায় তো নাই। অদ্য প্রাতেই রানীমা তাহাকে বিশেষ করিয়া সাবধান করিয়া দিয়াছিলেন। বলিয়াছেন, একটা বিষয়ে খুব লক্ষ্য রাখতে হবে। এখন দিন কতক ভবেনকে একলা কোথাও যেতে দেওয়া যাবে না। যদি কৃষ্ণনগর কি কলকাতা কি আর কোথাও যেতে চায়,
বরাবর তুমি সঙ্গে সঙ্গে থেকো ঠাকুরপো। মনের গতি কখন কিরকম দাঁড়ায় তা তো বলা যায় না, আবার না পালায়। সুতরাং দেওয়ানজিকেও কৌশল অবলম্বন করিতে হইল। তিনি বলিলেন, ভালো কথা মনে করিয়ে দিয়েছ। কৃষ্ণ চতুর্থীর দিন শ্রাদ্ধ, ওটা আমার মনেই ছিল না। জোগাড় যন্ত্র যা কিছু সে তো কলকাতা থেকেই অধিকাংশ করে নিয়ে আসতে হবে। ঘি, ময়দা, চিনি, মশলাপাতি সবই তো কলকাতায়। কাজের 2-1 দিন আগে 1,000-5 বোম্বাই আম, 1,000-10 লিচু, গোলাপজাম, অন্যান্য ফলফুলুরি এসব কিনে পাঠাবার জন্য কোনো লোককে ভার দিয়ে আসতে হবে। ভিয়েন করবার জন্য, লুচি ভাজার জন্য জনকতক বামুন এখন থেকে বন্দোবস্ত না করে এলে সময় মতো পাওয়া যাবে না। রাখাল বলিল, লুচি ভাজবার জন্য বামুন আনতে হবে কলকাতা থেকে? কেন, এখানে লোক পাওয়া যাবে না? ছেলেবেলায় তো দেখেছি, কাজকর্ম হলেই গ্রামের লোকে এসে লুচি ভাজত। দেওয়ানজি বলিলেন, বাবা, সে কথা আর বলো কেন? 16 বছর আগে যা দেখে গেছ, এখন কি আর তাই আছে? তখন প্রত্যেক পাড়াতেই 2-4 জন উৎসাহী পরোপকারী ব্রাহ্মণ ভদ্র সন্তান পাওয়া যেত। কোথাও কাজকর্ম হলে তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে কোমর বেঁধে লেগে যেত। আগে তারা মনে করত, আমি তৈরি করব, আমার হাতে 5 জন ভালো ব্রাহ্মণ খাবে, সে তো আমার সৌভাগ্য। এখন ভাবে কি জানো, আমি কি রসুয়ে বামুন? এখন এরকম কাজকে তারা অপমানজনক মনে করে। রাখাল বলিল, দেওয়ানজি তো কলিকাতায় সঙ্গে না গিয়া ছাড়িবেন না দেখিতেছি। যাহা হোক, সে পরের কথা পরে দেখা যাইবে। এতক্ষণ বৌরানীর আহারাদি হইয়া গিয়া থাকিবে, ইনি এখন গাত্রোত্থান করিলে সে বেচারি আসিতে পারে। তাই অল্পক্ষণ নীরব থাকিয়া রাখাল মুখের কাছে হাত আড়াল দিয়া ক্ষুদ্র একটি হাই তুলিল। দেওয়ানজি ইহা লক্ষ্য করিলেন, বলিলেন, এখন তাহলে উঠি? তুমি একটু বিশ্রাম করো, এইখানেই বিছানা করে দিতে বলবো কি? রাখাল বলিল, আচ্ছা বলুন। রামা, ও রামা! বলিতে বলিতে দেওয়ানজি উঠিয়া গেলেন। রাখালের আকাঙ্ক্ষা পূর্ণ হইল। কিয়ৎক্ষণ পরেই আনমিত নয়না সলজ্জ বদনা বৌরানী আসিয়া প্রবেশ করিলেন। তাহার পরিধানে একখানি জরিপার সাদা শাড়ি, গায়ে একটা হাফাতা জ্যাকেট, হাতে 4 গাছি করিয়া 8 গাছি তারা প্যাটার্ন সোনার চুড়ি, পায়ে 2 গাছি অমৃতি পাকের জলতরঙ্গ মল, আর কোনো অলঙ্কার নাই। বৌরানীকে দেখিয়া রাখাল একটু থতমত হইয়া বলিল, কোথায় যাচ্ছ? বৌরানী বিস্ময়ের সহিত বলিলেন, কই, কোথাও যাইনি তো। রাখাল একটু অপ্রতিভ হইয়া বলিল, না তা নয়, এতক্ষণ কোথা ছিলে তাই জিজ্ঞাসা করছি। ঠাকুর ঘরে ছিলাম বলিয়া বৌরানী নীরবে দাঁড়াইয়া রহিলেন। রাখাল বলিল, বসো। বৌরানী সলজ্জভাবে উন্মুক্ত দ্বারের পানে চাহিলেন। রাখাল তাহার মনের ভাব বুঝিয়া উঠিয়া গিয়া পর্দাটি টানিয়া দিল। ফিরিয়া আসিয়া একখানি চেয়ারে বসিয়া সোফাটি নির্দেশ করিয়া বলিল, বসো। বৌরানী উপবেশন করিয়া নিজের একখানি হাত অন্য হাতে ধরিয়া অবনত বদনে বলিলেন, তুমি নাকি কলকাতায় যাবে? রাখাল বলিল, হ্যাঁ, তাই তো মনে করছি। একটু নীরব থাকিয়া বৌরানী বলিলেন, এখনই কেন যাবে? তাহার কণ্ঠস্বর কাতরতা সূচক। রাখাল অপরাধীর মতো বলিল, কতগুলো কাজকর্ম রয়েছে কিনা। এবার বৌরানী মুখ তুলিলেন। ছলো ছলো নেত্রযুগল রাখালের পানে স্থাপন করিয়া বলিলেন, মা কাঁদছেন যে। রাখাল উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করিলেন, মা কাঁদছেন কেন? বৌরানী বলিলেন, তুমি এখনই কেন যাবে? দেওয়ান কাকা তো যাচ্ছেন। তোমার যা যা জিনিসপত্র দরকার তাকে লিখে দিও, তিনি কিনে আনবেন। রাখাল ধীরে ধীরে বলিল, কতগুলো কাপড় চোপড় তৈরি করতে হবে কি না, নিজে না গেলে। বৌরানী বলিলেন,
কাপড় চোপড়ের জন্য তোমার যাবার দরকার কি? দেওয়ান কাকা কলকাতায় সবচেয়ে বড় দোকান থেকে তাদের দর্জিকে খরচ দিয়ে সঙ্গে নিয়ে আসবেন। অনেক রকম কাপড়ের নমুনা নিয়ে আসবেন। তুমি এইখানে বসেই কাপড় পছন্দ করে দর্জিকে মাপ দিও। রাখাল ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আচ্ছা, তাই হবে। মা যদি দুঃখিত হন, আমি এখন যাব না। বলিয়া রাখাল একটি পান লইয়া মুখে দিল। ডিবাটি বউরানীর দিকে সরাইয়া বলিল, পান খাও। বউরানী ধীরে ধীরে তাহার কম্পিত হস্তখানি বাড়াইয়া একটি পান লইলেন। সেটি হাতেই ধরিয়া রহিলেন, খাইলেন না। রাখাল জিজ্ঞাসা করিল, তোমার খাওয়া হয়েছে? মার খাওয়া হয়েছে? বউরানী বলিলেন, না, আমরা খেতে যাচ্ছিলাম। দেওয়ান কাকার কাছে তোমার কলকাতা যাওয়ার কথা শুনে মা কাঁদতে লাগলেন। রাখাল ঈষৎ হাসিয়া বলিল, তোমায় বুঝি তাই মা পাঠিয়ে দিলেন? বউরানী শিরশ্চালনা করিয়া সংকেতে জানাইলেন, হ্যাঁ। রাখাল বলিল, না হলে তুমি এখন আসতে না বোধ হয়, বলিয়া মৃদু হাস্য করিতে লাগিল। বউরানী কোনো উত্তর করিলেন না। তাহার অধর প্রান্তে একটু মাত্র সলজ্জ হাসি দেখা দিল। এমন সময় রামা খানসামা বাহির হইতে বলিল, বউরানী, বাবুর বিছানা কোন ঘরে হবে? আচ্ছা, আমি আসছি, বলিয়া বউরানী রাখালকে জিজ্ঞাসা করিলেন, মার ঘরে তোমার বিছানা করে দিতে বলবো, না এইখানে শোবে? রাখাল বলিল, এইখানে শোব। এই ঘরে পালঙ্কাদি কিছুই ছিল না। বউরানী দ্বারের কাছে গিয়া বলিলেন, রামচরণ, এই ঘরেই বাবু শোবেন। একখানা নেওয়ারের খাট আনিয়ে বিছানা করে দাও। রামা চলিয়া গেল। বউরানী ফিরিয়া আসিয়া আবার সোফায় উপবেশন করিলেন। দু এক কথার পর রাখাল বলিল, আবার কখন তোমার দেখা পাব? বউরানী বলিলেন, কেন? কথাটি উচ্চারণ করিবার সময় বউরানীর ঠোঁট দুখানি যেন ঈষৎ ফুলিয়া উঠিল। এটুকু রাখালের চক্ষু এড়াইল না। সে বলিল, তোমায় দেখতে ইচ্ছে করে তাই? বউরানী আবার ঠোঁট ফুলাইয়া একটু হাসির সহিত বলিলেন, ইস। রাখাল বলিল, কেন, বিশ্বাস হল না? বউরানী ঘাড় নাড়িয়া জানাইলেন, না। অবিশ্বাসের কারণটা কি শুনি? বউরানী কথা কহেন না। রাখাল তখন পীড়াপিড়ি করিতে লাগিল। শেষে তিনি বলিলেন, আমাকে ছেড়ে তো তুমি কলকাতায় চলে যাচ্ছিলে। রাখাল বলিল, দুদিনের জন্য যাচ্ছিলাম বই তো নয়। বউরানী বলিলেন, তবু তো যাচ্ছিলে। রামা বাহির হইতে বলিল, বউরানী, খাট বিছানা এনেছি। রাখাল বলিল, যাও, তুমি খেতে বসোগে, বেলা অনেক হলো। আমি ঘণ্টা 2 ঘুমিয়ে তারপর উঠব। ততক্ষণ রোদ্দুরটাও পড়ে আসবে। তুমি এসে অন্দরের বাগানে আমায় বেড়াতে নিয়ে যাবে। বউরানী বলিলেন, বাগানে বেড়াতে যাবে? রাখাল বলিল, তুমি এসো, দুজনে যাব। বউরানীর মুখখানি লজ্জায় রাঙা হইয়া উঠিল। বলিলেন, দুজনে একসঙ্গে? রাখাল বলিল, তবে আমি আগে যাব, তুমি পরে আসবে? বউরানী বলিলেন, না, ছি। রাখাল দুঃখিত হইয়া বলিল, তুমি যাবে না? তাহলে আমি গিয়ে কি করব? বউরানী বলিলেন, না, তুমি যেও, আমি আগে থাকতেই সেখানে থাকব ক্ষণ। রাখাল বলিল, নিশ্চয়? বউরানী বলিলেন, নিশ্চয়। রাখাল বলিল, বেশ, ভুলো না কিন্তু। বউরানী উত্তর দিলেন, তুমি ভুলো না, বলিয়া বউরানী মৃদু হাস্য করিয়া প্রস্থান করিলেন। সঙ্গে সঙ্গে একজন ঝির সহিত রামা খানসামা প্রবেশ করিয়া বাবুর জন্য শয্যা রচনায় প্রবৃত্ত হইল। বিকালে রাখালের সহিত বাগানে বউরানীর সাক্ষাৎ হইল বটে, কিন্তু সে কেবল 5 মিনিটের জন্য। রাখাল বউরানীকে খুঁজিয়া বাহির করিলে পর তিনি লজ্জায় নিতান্তই জড়সড় হইয়া পড়িলেন। পাছে কোনো দিক হইতে কেহ আসিয়া পড়ে, এই আশঙ্কায় তাহার নয়ন চঞ্চল ও মন ব্যতিব্যস্ত হইয়া উঠিল। অবস্থা বুঝিয়া রাখাল তাহাকে মুক্তি দিল। তিনি গাছের আড়াল দিয়া
পলায়ন করিয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। রাখাল বাগানের শোভা দেখিতে দেখিতে পদচারণা করিতে লাগিল। সন্ধ্যার অনতিপূর্বে অন্তঃপুরের পশ্চাদ্বার হইতে কনকলতা ও সুরবালা বাহির হইয়া গঙ্গার ঘাট অভিমুখে চলিল। কনক প্রথম প্রথম যখন আসিয়াছিল তখন সে সুরবালার তত্ত্ব বড় লইত না। সুরবালা তখন নিজের দুঃখভারে বড়ই কাতর ও ম্রিয়মাণ। কনক ও বৌরানীর মন যোগাইবার জন্য অতিমাত্র ব্যস্ত। কিন্তু যখন হইতে বৌরানী কনকের প্রতি অপ্রসন্ন হইতে আরম্ভ করিয়াছেন তখন হইতে অল্পে অল্পে কনকও সুরবালার প্রতি আকৃষ্ট হইতেছে। এই কয়দিন তো কনক কিংবা সুরবালা বৌরানীর সঙ্গ অতি অল্পক্ষণই পাইয়াছে, সুতরাং উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা একটু বৃদ্ধি পাইয়াছে। কনক বেশ বুদ্ধিমতী, সে বেশ বুঝিতে পারিয়াছে সুরবালার জীবন কোনো একটি গূঢ় রহস্যের জবনিকায় আচ্ছন্ন। সে রহস্যটি যে কি তাহা ভেদ করিতে এই কয়দিন বিশেষ চেষ্টা করিয়াও সে কৃতকার্য হয় নাই। সূর্য তখন অস্ত গিয়াছেন। গঙ্গার শীতল জলরাশিতে অবগাহন করিয়া যুবতী দুইজন তীরে উঠিল। সোপানের উপর বসিয়া গাত্রমার্জনা দিতে মনোনিবেশ করিল। সুরবালা বলিল, বৌরানী খুব খুশি হয়েছেন না? কনক বলিল, অমন জিনিসটি পেলে কে না খুশি হয়, তুমি হও না? কথাটা শুনিয়া সুরবালার ভালো লাগিল না। তাহার মুখ ঈষৎ কুঞ্চিত হইয়া উঠিল। কনক গুনগুন স্বরে গাহিতে শুরু করিল, আজু রজনী হাম ভাগে পোহাইলু, পেখলু পিয়া মুখ চন্দা, জীবন যৌবন সফল করি মানলু। আচ্ছা ভাই, বাবুর একই রকম আক্কেল। যদি ব্রতই ছিল, এখন 6 মাস যদি এত নিয়মই রাখতে হবে, তবে তাড়াতাড়ি আসা কেন? না হয় 6 মাস পরেই আসতেন, অন্যায় নয়? সুরবালা বলিল, কেন অন্যায় আর কি? বুড়ো মা বাড়িতে রয়েছেন, 6 মাসের মধ্যে তিনি যদি মরে যান তাহলে তো ছেলেটির মুখখানি আর দেখতে পেতেন না। কনক উত্তর দিল, মায়ের কথা ভেবে আমি বলিনি, বৌরানীর কথা ভেবেই বলছিলাম। সুরবালা বলিল, 6 মাস আগে বাড়ি এলেন, বৌরানীর পক্ষেও ভালো নয়? স্বামী সেবা করতে পাওয়া, স্বামীকে দেখতে পাওয়া, এই কি স্ত্রীলোকের পক্ষে কম সৌভাগ্য? কনক বলিল, নাও নাও, আর ভট্টাচার্যগিরি ফলাতে হবে না। আচ্ছা ভাই, ও যদি ভবেন্দ্র না হয়, অন্য কেউ হয়? সুরবালা একথা শুনিয়া শিহরিয়া উঠিল, বলিল, সর্বনাশ, অমন কথা বলো না। উনি ভবেন্দ্রবাবু না হলে বাড়ির লোকে কি এতক্ষণ সন্দেহ করত না? কনক বলিল, এরকম হয়, কিন্তু কেউ অনেক দিন থেকে নিরুদ্দেশ আছে, হয়তো মরে গিয়েছে, কোনো জুয়াচোর বিষয় সম্পত্তির লোভে সেই লোক সেজে এসেছে। একবার কমলা থিয়েটারে এই রকম একখানা নাটক আমি দেখেছিলাম। সুরবালা বলিল, কেউ প্রথমে চিনতে পারেনি? কনক বলিল, কেউ না। সুরবালা বলিল, ঘরে স্ত্রী ছিল? কনক বলিল, ছিল বই কি, যুবতী স্ত্রী। সুরবালা বলিল, যে এসেছিল তার এরকম কোনো ব্রতট্রত ছিল? কনক বলিল, না, তা ছিল না। সুরবালা হাসিয়া বলিল, ইনি যদি জুয়াচোর হতেন তাহলে এরও কোনো ব্রত থাকত না। কনক বলিল, ইনি জুয়াচোর নন সে প্রমাণ এতে মোটেই হচ্ছে না, বরং যদি ইনি জুয়াচোর হন তবে এই প্রমাণ হচ্ছে নাটকের সেই জুয়াচোর অপেক্ষা বাস্তব জীবনের এই জুয়াচোরটি বেশি বুদ্ধিমান। সুরবালা বলিল, ছি, ও কথা মনেও আনতে নেই। বৌরানী আমাদের সতীলক্ষ্মী, ভগবান কি এমন নিষ্ঠুর হতে পারেন? গাত্রমার্জনা সমাপনান্তে শুষ্ক বস্ত্রাদি পরিধান করিয়া উভয়ে সোপান আরোহণ করিল। মৃদুস্বরে কথাবার্তা কহিতে কহিতে বাগান অতিক্রম করিয়া দুইজনে অন্তঃপুর অভিমুখে অগ্রসর হইতে লাগিল। কনকলতা পশ্চাতে, সুরবালা অগ্রগামিনী। কিয়দ্দূরে আসিয়া
উদ্যানপথের একটি বৃক্ষবহুল অংশের বাহির হইবা মাত্র সুরবালা স্তম্ভিত হইয়া দাঁড়াইল। কনক অগ্রসর হইয়া দেখিল অল্প দূরে রাখাল দাঁড়াইয়া। সে ইহাদিগকে দেখিবা মাত্র ফিরিয়া বিপরীত দিকে পদচালনা করিল। কনক দেখিল সুরবালার মুখ পাংশুবর্ণ ধারণ করিয়াছে, তাহার হাত পা কাঁপিতেছে। কনকের পানে চাহিয়া রুদ্ধশ্বাসে সে জিজ্ঞাসা করিল, উনি কে? সুরবালার ভাবভঙ্গি দেখিয়া কনক কিছু বিস্ময় বোধ করিল। বলিল, কে আবার? বাবু। সুরবালা বলিল, বাবু? কোন বাবু? কনক উত্তর দিল, ভবেন্দ্রবাবু, কিংবা যিনি ভবেন্দ্রবাবু সেজে এসেছেন তিনি। বলিয়া কনক তীক্ষ্ণ দৃষ্টিতে সুরবালার মুখের পানে চাহিয়া রহিল। সুরবালা বলিল, যিনি ভবেন্দ্রবাবু সেজেছেন নাকি? কনকলতার মনের সন্দেহটি প্রায় নিশ্চয়তার কাছাকাছি আসিয়া পৌঁছিল। উত্তর করিলেন, সেজেছেন কিনা আমি জানি, তুমি জানো আর উনি জানেন। সুরবালা স্বপ্নাবিষ্টের ন্যায় কনকের মুখের পানে চাহিয়া রহিল। কয়েক মুহূর্ত পরে বলিল, বুঝতে পারলাম না, তুমি কি বলছ? কনক হাসিয়া বলিল, না, এমন কিছু বলিনি। বলছি যে আজ মাসের কদিন হলো। চলো চলো, এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? অন্তঃপুরে প্রবেশ করিয়া উভয়েই নিজের নিজের নির্দিষ্ট কক্ষে প্রবেশ করিল। কনকলতা একাকিনী বসিয়া আকাশ পাতাল অনেক চিন্তা করিতে লাগিল, কিন্তু অদ্যকার এই ঘটনাটির একটি নিশ্চিত মীমাংসায় উপনীত হইতে পারিল না। ইহারা দুইজনে ষড়যন্ত্র করিয়া আসে নাই তাহা কনকের ধারণা হইল, অথচ ইহারা যে পরস্পরের পরিচিত সেই বিষয়ে কোনো সংশয় রহিল না। তবে লোকটা জুয়াচোর অথবা বাস্তবিক ভবেন্দ্র, নাকি মোহান্ত অবস্থায় সুরবালার সহিত পরিচিত ছিল, তাহা কনক কিছুই নির্ণয় করিতে পারিল না। রাত্রি ৯টার সময় রাখাল খাইতে বসিয়াছে। বড় গ্রীষ্ম বলিয়া খোলা ছাদে আহারের স্থান হইয়াছে। সম্মুখে একটা বড় ল্যাম্প জ্বলিতেছে। কিয়দ্দূরে একটি অন্ধকার কক্ষে জানালার কাছে দাঁড়াইয়া সুরবালা এক দৃষ্টে রাখালের পানে চাহিয়াছিল। এমন সময় হঠাৎ পশ্চাৎ হইতে কনক আসিয়া তাহার চক্ষু টিপিয়া ধরিল। সুরবালা বলিল, কনক দিদি? কনক বলিল, দিদি দিদি, আমি তোমার চেয়ে বয়সে বড় নাকি যে আমায় দিদি বলছ? সুরবালা অধীর হইয়া নড়িয়া চড়িয়া বলিল, চোখ ছাড়ো, চোখ ছাড়ো। কনক বলিল, চোখ ছাড়ব না। ভদ্রলোকের ছেলে খেতে বসেছে, অমন করে দৃষ্টি দিচ্ছ কেন? আহা, বেচারির বদ হজম হবে তো। সুরবালা বিরক্ত হইয়া বলিল, চোখ ছাড়ো না, কি করছো? আহ! কনক চোখ ছাড়িয়া বলিল, দেখো দেখো, প্রাণ ভরে দেখো, যার সঙ্গে যার ভাব, মুখ দেখলেও লাভ। কোথায় আলাপ হয়েছিল? সুরবালা বলিল, আলাপ? কনক বলিল, হ্যাঁ, আলাপ পরিচয় বন্ধুত্ব কোথায় হয়েছিল? সুরবালা বলিল, কে বললে? কনক বলিল, উনি নিজেই বলেছেন। সুরবালা বলিল, কার কাছে? কনক বলিল, বউরানীর কাছে। সুরবালা সবিস্ময়ে বলিল, কি বলেছেন বউরানীকে? কনক উত্তর দিল, বলেছেন, আমি ওই স্ত্রীলোকটিকে একসময় চিনতাম। দৃঢ়স্বরে সুরবালা বলিল, বউরানীকে ও কথা বলেছেন? কক্ষনো নয়। কনক বলিল, তবে আসল কথা খুলেই বলো না ভাই। সুরবালা কিছু না বলিয়া ক্ষিপ্রচরণে সে স্থান হইতে প্রস্থান করিল। নিজের শয্যাকক্ষে গিয়া বিছানায় পড়িয়া বালিশে মুখ গুঁজিয়া কাঁদিতে লাগিল। সেদিন রাত্রে জলযোগের পর অনেক রাত্রি অবধি কনকলতার বদ্ধ জানালার ফাঁক দিয়া আলোক বাহির হইয়াছিল। বিছানায় বসিয়া সোনার হরিণকে সে একখানি সুদীর্ঘ পত্র লিখিয়া রাত্রি প্রায় ১টার সময় বাতি নিভাইল।
এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসের ৫ম পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কাভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, খুব দ্রুতই আসব রত্নদ্বীপ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব নিয়ে। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাই বেশি দেরি করব না, কথা দিলাম। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।